রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নিজের শহরে বেহাল স্বাস্থ্য পরিষেবা। পূর্ব মেদিনীপুরের কাথি মহকুমা হাসপাতালের পরিষেবা নিয়ে বিরক্ত রোগী থেকে তার পরিজনরা। বর্ষা হলেই জল জমছে কাথি মহকুমা হাসপাতাল চত্বরে। মূল হাসপাতাল বিল্ডিং থেকে মাতৃমা বিল্ডিংয়ে যাওয়ার করিডোর জলে থই থই অবস্থা। রোগীর বাড়ির আত্মীয় পরিজনরা সেখানেই রাত্রিযাপন করেন। জল জমে মূল গেটের সামনেও। হাসপাতালে চতুর্দিকে ময়লা আবর্জনা স্তূপ। আবর্জনা আর নোংরা জল পেরিয়ে রোগী থেকে তার পরিজনরা যাতায়াত করছেন। শিশু বিভাগের আউটডোর অপরিষ্কার। গরু ছাগল অবাধে মলত্যাগ করছে। পরিষ্কার করার কেউ নেই, দেখারও কেউ নেই। মানুষ যেখানে শরীর সুস্থ করতে আসছেন, সেখানেই অস্বাস্থ্যকর পরিবেশ। বরাবরই অবহেলিত কাথি মহকুমা হাসপাতাল। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব আছে। বেডের অভাবে রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা পরিষেবা নিতে হয়। অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও ক্ষোভ চরমে। ইউনিয়নের দাদাগিরিতে বেশি ভাড়ায় গাড়ি বুক করতে হয় বলে অভিযোগ। এত রোগীর চাপ থাকা সত্ত্বেও কাথি মহকুমা হাসপাতাল নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। রোগীর পরিজনেরা সরব হয়েছেন বারবার। কাজের কাজ কিছুই হয়নি। জল জমার সমস্যা আর কিছুদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন জেলা সভাধিপতি উত্তম বারিক। এক সময় যে হাসপাতাল জেলা হাসপাতাল করার পরিকল্পনা ছিল, সেই হাসপাতালের বেহাল চিত্র ভাবাচ্ছে কাথির মানুষদের। কতটা সমস্যা হচ্ছে এখানে? এখানে জল জমে আছে, একটা যে পেশেন্ট উপরে আছে তার যে লোক থাকবে এখানে, এই জল নোংরা চতুর্দিকে, ছাগল ঘুরছে এদিকে। জল কি জমে গেছে? হাসপাতাল করিডোরের মধ্যে জল জমে আছে, তাতেই রোগীর পরিবাররা সেখানে বসবাস। দেখুন, প্রতিনিয়ত প্রায় বিগত বছরের পর বছর ধরে কাঁথি মল্লিকা সিনেমা হল যেখানে অবস্থিত ছিল, বর্তমান যেখানে কাঁথি স্টেট ব্যাংক, সেখান থেকে একদম দারুয়া হাসপাতাল অবধি পুরো জলমগ্ন হয়ে যেত বর্ষা নামলেই। যমুনা জলা সংস্কারের কোনো পদক্ষেপ ছিল না। তো বর্তমান বছর কাঁথির চৌরঙ্গি মোড় থেকে দারুয়া পর্যন্ত এই রাস্তা নতুন করে সংস্পসারণ হয়েছে। রাস্তা জলের তলায় যায় না আর। বাকি দারুয়া হাসপাতালের মধ্যে যে জল জমে আছে, আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ যমুনা জলা যে ড্রেন দিয়ে হাসপাতালের জল নিষ্কাশন হবে তার টেন্ডার করেছি। কাজ শুরু হয়েছিল, বর্ষা নেমে গেছে। কালী পুজোর পরে আবার সেই কাজ শুরু হবে। 2 কোটি টাকা ব্যয়ে সেই যমুনা জলা সংস্কার হয়ে গেলে আর দারুয়া হাসপাতালে জল জমবে না। এটা তো প্রাইভেট সম্পত্তি হবে, এরা বাইরে থেকে গাড়ি ঢুকতে দিবে না, নিজের গাড়িও দিবে না, প্রাইভেট সম্পত্তি পাবে না। বলবো যে হাসপাতালের মতো নেই। এখানে যদি পশু হাসপাতাল করা যায় আমার মনে হয় খুব ভালো হয়, কারণ হাসপাতালে কোন পরিষেবাটা ভালো আছে এটা প্রথম দেখতে হবে। হাসপাতালে কি নেই? হাসপাতালে এর আগে সরকারি অ্যাম্বুলেন্স চলতো 2টা। মানুষ যখন গরিব মানুষ কোনো পয়সা না পেলে সরকারি অ্যাম্বুলেন্স কলকাতা অবধি নিয়ে যেত বিনা পয়সায়। এখন সেই অ্যাম্বুলেন্সটা গেল কোথায় সেটাও আমরা কেউ জানি না, বা সুপার আসার পর থেকে সেই অ্যাম্বুলেন্স পরিষেবাটাই বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা এখানে দেখতাম কি 102 অ্যাম্বুলেন্স চলতো। কোনো গরিব মানুষ যদি সিরিয়াস কন্ডিশন থাকতো, কলকাতা যাওয়ার মতো একদম যেতে পারছে না, গাড়ি ভাড়া নেই, সে আইসি সাহেবের কাছ থেকে লিখা এনে দিলে তারা কিন্তু 108-এ কনভার্ট করে নিয়ে যেত। সে গাড়িটাকে তো এখান থেকে তাড়িয়ে দিল এই সুপার, সে পরিষেবাও বন্ধ। তো কি হবে? এখানকার যে দশা হওয়ার সেটা হচ্ছে। তারপর আরেকটা কথা হচ্ছে, এখানে বলে তো আর কোনোভাবেই কিছু হচ্ছে না। মানুষ থাকার জায়গা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় জল দাঁড়িয়ে আছে। বৃষ্টি হয়ে গেলে এই জলটা বেরোবে কোন দিক দিয়ে, এগুলার কোনো ধ্যান নেই। সুপার সাহেব একটা জিনিস খুব ভালো করেছেন, মানুষ কিভাবে হয়রানে পড়বে সে রাস্তাগুলো কিন্তু ভালোভাবে করেছেন। কাথি মহকুমা হাসপাতাল নিয়ে অনেক কথা বললেন এক সময়ের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শুভেন্দু অধিকারীর ভাই, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। দেখুন, এর অনেক পদ্ধতি আছে। ওখানে একটা দুষ্টু চক্র কাজ করে এবং সেই চক্রের মাথায় অনেকেই আছেন বর্তমান শাসক দলের নেতারা। যখন আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম, আমার কাজই ছিল মানুষের পরিষেবা কিভাবে মানুষ পাবে সেটা
দেখা প্রথম লক্ষ্য। আমার সময় রোগী কল্যাণ সমিতির মিটিং মাসে একটা অবশ্যই, না হলে দুটো আমি রেগুলারলি করতাম। আর প্রথম কথা হচ্ছে যেরকম ডাক্তার ফ্যাকাল্টি, নার্স ফ্যাকাল্টি ছাড়াও গ্রুপ ডি, গ্রুপ সি সকলের সাথে একটা সমন্বয় সাধনের চেষ্টা করতাম। আর এই আমি অ্যাম্বুলেন্সকে টোটালি নিষিদ্ধ করেছিলাম। হাসপাতালের মধ্যে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়াবে না, সব অ্যাম্বুলেন্স বাইরে থাকবে। যার যেরকম প্রয়োজন তার সে অ্যাম্বুলেন্স ভাড়া করবে, অ্যাম্বুলেন্স ভেতরে নিয়ে আসবে, ভেতর থেকে পেশেন্ট নিয়ে বাইরে যাবে। তো অদ্ভুতভাবে আমি লক্ষ্য করলাম 21 সালের শুরু থেকেই ওখানে ওরা সংঘবদ্ধভাবে একটা ইউনিয়ন করে, ইউনিয়ন একটা ছিল, সেটাকে আমরা মান্যতা দিতাম না। কিন্তু 21 সালের ঠিক পরে পরে আমরা দেখলাম যে ওখানে মানে এটাকে একটা মানে বাস্তুঘুঘুর বাসা তৈরি করা হয়েছে। এখান থেকে কাঁথি থেকে পেশেন্টকে SSKM-এ রেফার করা হয়েছে। এমনও ঘটনা ঘটে, রাস্তার মাঝখানে ড্রাইভার বলে যে আপনার পেশেন্টের অবস্থা খারাপ মনে হচ্ছে, আপনার পেশেন্টকে ইমিডিয়েটলি এখানে উলবেড়িয়া কলকাতার আগে কোনো হাসপাতালে ঢোকাতে হবে। আমি নাম করছি না, এমন কিছু হাসপাতাল আছে যেখানে ড্রাইভারের সাথে সরাসরি যোগাযোগ আছে, সেই হাসপাতালে ঢুকিয়ে দেওয়া হয় এবং যেখানে পরিষেবা মানুষ পায় না। কলকাতা শহরেও এরকম হাসপাতাল আছে যেখানে এদের সাথে চক্র কাজ করে। এরা বলবে যে পিজিতে বেড নেই, NRS-এ বেড নেই, মেডিকেলে বেড নেই। হ্যাঁ, এটাও বাস্তব, বেড সরকারি হাসপাতালে পাওয়াটাও অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তবে জেলা শাসক, যিনি এইখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়ে বসে আছে, তিনি 6 মাসে 8 মাসে কখনো আসেন কি আসেন না আমাদের কাছে কোনো খবর নেই। তিনি অন্য কাজে ব্যস্ত থাকেন। আর মহকুমা শাসক এর আগে যিনি ছিলেন তিনিও চেষ্টা করেছিলেন বলে শুনেছি। বর্তমান মহকুমা শাসক নতুন এসছেন, তার পক্ষেও কতটা সম্ভব না। এবং আমি মনে করি হাসপাতালের সুপারের জন্য সম্পূর্ণভাবে রেসপন্সিবল। সুপারের কর্তব্যের দায়িত্বের মধ্যে পড়ে এটা দেখা। আর পুলিশের একটা চক্র এর সাথে যুক্ত আছে, যারা এর সাথে কমিশন ভিত্তিক একটা চুক্তিতে কাজ করে। ঘটনা আগামী দিনে যদি বন্ধ না হয়, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি কিচ্ছু লাগবে না, যে মানুষকে নিয়ে গিয়ে আমরা ওখানে একটা যা করার দরকার সেই কাজই আমরা করব। এই অ্যাম্বুলেন্স নয়, হাসপাতালে ইনসাইড হাসপাতাল একটা চক্র কাজ করছে, তারাই গোটা হাসপাতালটা চালাচ্ছে। কার কী হবে, কখন কে বেড পাবে, কখন কে কোথায় যাবে, সেই চক্রটাই বেশি করে কাজ করছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বলে কিচ্ছু নেই, মানে সবটাই নিচের দিকে নামছে, উপরের দিকে ওঠার কোনো আর স্কোপ আছে বলে আমার মনে হয় না।